উৎকণ্ঠা আর উদ্বেগের রাত পেরিয়ে থমথমে গোপালগঞ্জ। কাল সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতি দিয়ে অনির্দিষ্টকাল চলবে কারফিউ। বুধবারের সহিংসতার ঘটনায় শহরের রাস্তায় এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে ইটপাটকেল ও কাটা গাছের গুঁড়ি। সড়কে যান চলাচল ও লোকজনের উপস্থিতি একেবারেই কম। এনসিপি সমাবেশে হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা না হলেও 25 জনকে আটক করা হয়েছে। আতঙ্ক উৎকণ্ঠায় রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জ শহরে থমথমে পরিবেশ। জরুরি প্রয়োজনে অল্প কিছু মানুষ ঘরের বাইরে বের হলেও ফাঁকা বেশিরভাগ এলাকা। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ, রাস্তায় কিছু ছোট যানবাহন চলাচল করলেও বিভিন্ন রুটের বাসগুলো কারফিউর কারণে বন্ধ রয়েছে। বেলা বাড়ার সাথে শহরের লোকজনের উপস্থিতি কিছুটা বাড়লেও কমেনি আতঙ্ক। রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। এদিকে বুধবারের সংঘর্ষের ঘটনায় আহত বেশিরভাগই আছেন গ্রেপ্তার আতঙ্কে। প্রশাসন মনে করতে যে শান্ত রাখার জন্য তারা যে সিদ্ধান্ত নিছে এটা তারা মনে ভালো করেই নিছে, কিন্তু আমাদের জন্য অসুবিধা হচ্ছে। যে সরকারই আসুক আমাদের কোনো সমস্যা, আমাদের রিক্সা চালাই খাতে হবে, আমাদের কোনো রাজনীতিও নাই, কিন্তু শান্ত সুষ্ঠুভাবে যেন দেশটা চলে এটাই। বুধবার সকাল থেকে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। নিহত হন 4 জন, আহত শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলাকারীদের ছাড় না দেয়া স্পষ্ট ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এনসিপির ওপর হামলার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। 14 দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে কমিটিকে। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত হয় 4 জন। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলাকে ন্যাক্কারজনক বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ঠিক ছিল বলেও জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রম চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গোপালগঞ্জের হামলা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জ নিয়ে আজকে ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে। মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। সংঘাতের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জের উদ্দেশ্যে আবারও মার্চ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ফরিদপুর শহরের জনতার ব্যাংক মোড়ে এনসিপির সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পদযাত্রা চলবে, যতই হামলা আসুক পদযাত্রা থামবে না। হামলা করে পদযাত্রা ঠেকিয়ে রাখা যাবে না। আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের অধিকার আদায় করা হবে। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ছাত্র জনতা নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। পরে সমাবেশ শেষে রাজবাড়ী পৌঁছায় নেতাকর্মীরা। পরে মানিকগঞ্জে যাবেন এনসিপির নেতারা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে যুবদল, জামায়াত সহ কয়েকটি সংগঠন।
পাশাপাশি সমাবেশও করে তারা। এই হামলায় আওয়ামী লীগের সন্ত্রাসী পরিচয় আবারও প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করেন নেতারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও তাদের। এনসিপির পদযাত্রার প্রতিরোধের ঘোষণা দিয়ে আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গোপালগঞ্জের কর্মীরা। সে হুমকি উপেক্ষা করে বুধবার সেখানে যান এনসিপির নেতারা। তারা পৌঁছানোর আগেই পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি এবং সমাবেশস্থলে হামলা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করে এনসিপি সহ বিভিন্ন সংগঠন। এদিন দুপুরে রাজশাহীতে মিছিল করে জামায়াতে ইসলামী। পরে এক সমাবেশে বক্তারা বলেন, এই হামলায় আবারও প্রমাণ করল আওয়ামী লীগ সন্ত্রাসীদের সংগঠন। এছাড়া লালমনিরহাটেও বিক্ষোভ করে দলটি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা, এই হামলা বাংলাদেশের পতাকার উপর হামলা। আমরা এই হামলা মেনে নিতে পারি না। নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করে যুবদল। এতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া সংবাদ সম্মেলনে হামলার নিন্দা জানায় গণসংহতি আন্দোলনের জেলা সংগঠন। আহ্বান রাখবো যে ওই ঘটনার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনেন। কুমিল্লা, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। পরে সমাবেশে নেতারা বলেন, এমন হামলা গণতন্ত্রের জন্য হুমকি। সেই বেশিরভাগের উত্তরসূরিরা আবারও জেগে ওঠার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। হামলার প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। শহরের নিউ মার্কেট মোড়ে 2 ঘন্টা অবস্থান করেন তারা। আমাদের এদেরকে হত্যা করার জন্য তারা এত বড় ষড়যন্ত্র করছিল, যেটা আমাদের কারো কাম্য না। এদিকে নড়াইলে বিক্ষোভ মিছিলের পর সমাবেশ করে জামায়াত। হামলার ঘটনায় প্রশাসনের দুর্বলতাকে দায়ী করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান নেতারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন কোনো ইস্যু তৈরি না করতে এনসিপির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণেই গোপালগঞ্জের সংঘাতের ঘটনা ঘটেছে। সমাবেশে নেতারা বলেন, বিএনপি না চাইলে জামায়াতে ইসলামী এদেশে রাজনীতি করতে পারবে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ। যোগ দেন সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। বেলা ৩টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বর্তমান ও সাবেক নেতারা। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে একটি মহল। যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলটি নাইটেঙ্গেল প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে শাহবাগে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। যুবদলের এই কর্মসূচিতেও নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। তারা বলছেন, ভোট হলেই দেশে ফিরে আসবে গণতন্ত্র, কেটে যাবে সব সংকট। তাই সব বাধা ষড়যন্ত্র উপেক্ষা করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপি এবং যুবদল নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহবাগ, ঢাকা। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল। দুপুরে বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর যুবদল। পরে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। চট্টগ্রামে সমাবেশ করেছে দলটি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
মানিকগঞ্জে বক্তারা চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নাটোরে বেলা 11টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে সমাবেশে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টকে প্রতিহত করার আহ্বান জানান। বাংলাদেশের সকল নেতাকর্মীদের কাছে আমার আহ্বান, যার যার এলাকায় আপনারা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনে প্রমাণ পাওয়ায় স্ত্রী ও ২ সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়ে বলেন, বাস্তবে দেশে বিদেশে আরও সম্পদ রয়েছে তাদের। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো মামলায় অন্তর্ভুক্ত করা হবে। জানা যায়, গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় তারিক সিদ্দিকের বাগান বিলাস নামের বিশাল বাড়ি রয়েছে। একইভাবে ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ রয়েছে বিপুল সম্পত্তি। এছাড়া রাজধানীর অভিজাত এলাকাতেও আছে প্লট ও ফ্ল্যাট। এর মধ্যে আছে বাড়িধারা আবাসিক এলাকার পার্ক ভ্যালির ফ্ল্যাট, বাড়িধারা ডিওএইচএসে 7 তলা বাড়ি। এরই মধ্যে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তারিক সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে। কর্তৃকগত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় এবং তার নামেও 4টি ব্যাংক হিসাবে ৬২ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ ৪৯ আসামির খালাসের রায়ের বিরুদ্ধে পরবর্তী আপিল শুনানি ২৪ জুলাই সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করা হয়। পাশাপাশি পলাতক ২ আসামি মাওলানা তাজউদ্দিন ও আবু হানিফের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ শুনানি করে। গেল বছরের ১ ডিসেম্বর লুৎফুজ্জামান বাবুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিফট আপিল করলে ১ জুন তা মঞ্জুর করে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ ২৪ জন নিহত হন, আহত হন কয়েকশো নেতাকর্মী। রাষ্ট্র মনে করেছেন এই বিষয়টা আপিল করা দরকার, সেই জন্য রাষ্ট্রপক্ষ সেটা আপিল করেছেন। রাষ্ট্রের অধিকার আছে এবং তাদের এভরি রাইটস প্রসিডিউরটা মেনটেন করা, অ্যান্ড উই ওয়েলকাম দেয়ার এক্সারসাইজ। এবং এই জন্য আমরা ভয়ে ভীত না, ইনক্লুডিং দি নন অ্যাপিলিং অ্যাকিউজড, আই মিন মিস্টার তারেক রহমান। কারণ সাক্ষ্য প্রমাণে, কনফেশনে কোথাও তার নাম ওইভাবে আসে না যে তাকে সাজা দেওয়া যায়। কাজেই যে রায় হাইকোর্ট ডিভিশন দিয়েছে, এই রায়টা যাতে বহাল থাকে, অর্থাৎ রাষ্ট্র যে আপিল নিয়ে আসছে এই আপিলটা যাতে নামঞ্জুর হয়, ডিসমিস হয়, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। বৃহস্পতিবার তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার বিরুদ্ধে অনিয়ম সহ নানা অভিযোগ রয়েছে। এর আগে ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ৫ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দ উল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। ১৫ জুলাই ওবায়দ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব তলব করে বিএফআইইউ। ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় সংস্থাটি। এর আগে ৩ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমদ ওবায়দ উল্লাহ আল মাসুদকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান। ওই সময় তাকে পদত্যাগ করতে বলা হয়। ব্যক্তির বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, তখনই সাধারণত বিএফআইইউ এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। তার বর্তমান পদে, দ্যাট ইজ চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকার, কন্টিনিউ করার নৈতিক যোগ্যতা তার নেই বলে ওনার নিজের কাছেই মনে হয়েছে। এই কারণেই উনি ব্যক্তিগত কারণে তার পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংকের কাছে পেশ করেছেন।
পঞ্চগড়ের সদর ও বোদা সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২৪ জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে ২৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। একজন ভারতীয় বলে প্রাথমিকভাবে ধারণা করেছে বিজিবি জানায়, বুধবার রাতে সদর উপজেলার সিংরোড সীমান্ত দিয়ে ১৭ জন ও বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশিন করে বিএসএফ। পরে বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে বিজিবি সদস্যরা। তাদের বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলায়। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তার বিষয়ে তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ২৩ জনকে পরিবারের কাছে হস্তান্তর সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গত ২ মাসে ৮ দফায় নারী শিশুসহ ১১৬ জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করে বিএসএফ। আমরা ৬ জনকে পুশিনের হিসেবে পেয়েছি। এর মধ্যে একজন পুরুষ, ২ জন নারী, ৩ জন শিশু। আমরা তাদের নাম ঠিকানা যাচাইপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা করব। এবছর বর্ষা মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বৃষ্টি বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৮ জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। মধ্য জুলাই পর্যন্ত এই ২ বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। বছর জুড়ে বায়ু দূষণ তীব্র হলেও বর্ষায় রাজধানী সহ সারা দেশে বাতাস বেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ২৮ জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। মধ্য জুলাই পর্যন্ত এই ২ বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা মৌসুমে সাগরে নিম্নচাপের প্রভাব বেশি থাকলে বৃষ্টির মাত্রাও বেড়ে যায়। জলীয়বাষ্পে সমৃদ্ধ বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে চট্টগ্রামে প্রবেশ করে, পাহাড়ের সাথে বাধাপ্রাপ্ত হয়। তার একটু সম্মুখ সাইডে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে আমরা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলি এবং ইংরেজিতে একে আমরা অরোগ্রাফিক রেইনফল বলি। বাংলাদেশে ২টি জায়গায় এই ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, সিলেট বিভাগেও হয় এবং আমার চট্টগ্রাম বিভাগেও এই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়। বছর জুড়ে বায়ু দূষণ তীব্র হলেও বর্ষায় বাতাস থাকে বেশ শুদ্ধ। বৃষ্টিপাত যখন হয় তখন ধুলাবালিগুলো খুব দ্রুত সেটেল ডাউন করে যায়। সরাসরি বৃষ্টিপাত হয়ে যায় তখন গ্যাসিয়াস পলিউটেন্টগুলো ডাইলুটের সাথে সাথে পার্টিকুলেটগুলো বৃষ্টির পানির সাথে নিচে সেটেল ডাউন করে এবং বৃষ্টির পরবর্তীতে আমরা খুবই নির্মল একটি আবহাওয়া বা বাতাস আমরা উপভোগ করতে পারি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এবছর বর্ষা মৌসুমে কয়েক বছরের তুলনায় গড় বৃষ্টি বেশি হতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।